নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তার সঙ্গে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ নিয়ে প্রসঙ্গ যখনই আমরা আলোচনা করি, বিতর্ক করি, হিন্দু জনসংখ্যার এই যে ক্রমান্বয়ে যে অধঃপতন এবং তার সাথে বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি জনগোষ্ঠী, আওয়ামী দিয়া প্রত্যেকের কথাই বলছি। একটা দেশ কিভাবে তার সংখ্যালঘুকে প্রোটেক্ট করছে, সেই দেশের একটা বোঝা যায় তার সেই দেশটার রাষ্ট্র দর্শন বা রাষ্ট্রের দর্শনটা ঠিক কী। আজ এই কথাটা এই কারণেই বলছি, আজ ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। 6 তারিখ 1901 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 1929 সালে রাজনীতিতে তিনি প্রবেশ করেন তৎকালীন জাতীয় কংগ্রেসের হয়ে, কিন্তু ন্যাশনাল অ্যাসেম্বলিতে তিনি নির্বাচিত হয়ে এসেও কংগ্রেস ন্যাশনাল অ্যাসেম্বলিকে বর্জন করে, যে কারণে 1930 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বেরিয়ে এসে হিন্দু মহাসভাতে যোগদান করেন। এরপর 1939 সাল হিন্দু মহাসভা এবং 46 সাল পর্যন্ত বলা যায় তিনি হিন্দু মহাসভার প্রতিনিধিত্ব করেছেন। 1939 সালে প্রথম বাংলাতে যখন প্রভিন্সিয়াল নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে কংগ্রেস 54টি আসন পেয়েছিল, মুসলিম লীগ পায় 25টি আসন এবং 45টি আসন পেয়েছিল কৃষক প্রজা পার্টি ডক্টর AK ফজলুল হকে। ডক্টর ফজলুল হক এরপর মুসলিম লীগের সাথে সরকার গঠন করেন। কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পায়নি বলে সরকার গঠনে তারা নিমরাজি ছিল। এই অধ্যায় থেকে শুরু হয় 1939 সালে এবং 1943 সালে মর্মান্তিক যে পরিস্থিতি হয়েছিল বাংলাতে, সেখানে দুর্ভিক্ষ লেগেছিল। চার্চিল এই দুর্ভিক্ষের সময় কিন্তু বাংলায় 2 জাহাজ ভর্তি যে ধান গম আসার কথা ছিল, সেটা মিত্রবাহিনীর পক্ষে চলে যায় সেই জাহাজ, এবং বাংলা জুড়ে এক বিরাট দুর্ভিক্ষ মন্বন্তর নেমে আসে। প্রায় 30 লক্ষ লোক মারা যান এবং সেখানে অবর্ণনীয় দুর্দশার মধ্যে পড়ে হিন্দু সমাজ। তার কারণ হচ্ছে লীগ এবং কৃষক প্রজা পার্টি তৎকালীন সরকার কোথাও একটা মনে হয়েছিল যে তাদের একটা পক্ষপাতিত্ব তারা করছে। গর্জে উঠেছিলেন সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদের তখন থেকেই আস্তে আস্তে তিনি কিন্তু ধারাবাহিকভাবে লেখা এবং লেকচারের মাধ্যমে তিনি প্রতিষ্ঠা করতে থাকেন হিন্দু হোমল্যান্ডের প্রসঙ্গ, হিন্দুদের একটি আবাসভূমি। সেই আবাসভূমি 46 সালে যখন অখণ্ড বাংলার প্রস্তাব আসে, অখণ্ড বাংলার প্রস্তাবকে ফুৎকারে উড়ে যায় 2টো ঘটনার জেরে, এবং যা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, NC চ্যাটার্জি, ডক্টর মেঘনাথ সাহা, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের যে পশ্চিমবঙ্গ গঠন বা হিন্দু হোমল্যান্ডের প্রশ্নটা তখন একটা দ্রুততার সাথে মেলে ধরে। এক হচ্ছে কলকাতায় ডাইরেক্ট অ্যাকশন, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এবং নোয়াখালীর বিভৎস দাঙ্গা। যথারীতি এই পারসিকিউশনের সামনে দাঁড়িয়ে 1947 সালের দেশভাগ এবং পরবর্তী অধ্যায়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জনসংঘের প্রতিষ্ঠা এবং কাশ্মীর বা এই প্রসঙ্গ, সেটা একটা বিতর্কিত অধ্যায় নিঃসন্দেহে। জনসংঘের প্রতিষ্ঠাতা তিনিই ছিলেন, যা আজকের ভারতীয় জনতা পার্টির ভিত্তিপ্রস্তর তৈরি করেছিলেন। রাজনীতিবিদ হিসাবে 1929 থেকে তৎপরবর্তী যে সময় পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হিন্দু হোমল্যান্ড, তাই সবচেয়ে বেশি এই প্রশ্নটা আসে। কিন্তু আজকের পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে সেরকম যে চর্চা বিরাট আছে তাকে একটু বলবো না। তার কারণ পশ্চিমবঙ্গে 47 সালের পর থেকে কংগ্রেস শাসনকাল বা কমিউনিস্টদের বামফ্রন্ট সরকার বা আজকের তৃণমূল সরকার, তারা সকলেই ধর্মনিরপেক্ষতা এবং বামপন্থা, মধ্যপন্থা, সমাজতান্ত্রিক ভাবধারা, এই ভাবধারাগুলোকে নিয়ে এগিয়েছে। কিন্তু সেদিনের হিন্দু হোমল্যান্ডের প্রশ্ন আজও আবার জিয়ে উঠছে। কেন বলুন তো? এই কথাটা বারবার বলতে চাই। আজকে সেই দিন যেদিনে এই কথাটা খুলে আজকে বলতে হলো। আমি বারবার এটা বলছি যে 2026-এর নির্বাচনে হিন্দু মুসলমান, হিন্দু হোমল্যান্ড, এই প্রশ্নগুলো কেন আসবে, কেন হিন্দু বাঙালি এই প্রশ্নটা বারবার করে উঠে আসছে। এই কারণেই উঠছে বাংলাদেশ প্রসঙ্গ। 71 সালেও পর্যন্ত 22%। তথ্য বলছে 47-এর পর প্রত্যেক বছরে গড়ে 2.5 লক্ষ করে হিন্দুকে চলে আসতে হয়েছে পশ্চিমবঙ্গে, ত্রিপুরাতে বা আসামে। সেই সংখ্যাটা নাপতে নাপতে
71-এর পর 22 থেকে দ্রুত নামতে নামতে 2001-06 সালে প্রায় 10% মতো তখনও ছিল। সেই সময় বিএনপি খালেদা জিয়ার শাসনকালে ব্যাপক হিন্দুদের উপর অত্যাচার নেমে আসে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে 7 পয়েন্ট সামথিং। তাই আবার ওই প্রশ্নটা আসছে। চরমোনাইয়ের পীর তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশ তালিবান হবে তারা যদি শাসন ক্ষমতা পায়। প্রশ্নকর্তা তাকে প্রশ্ন করেন যে তাহলে কি হবে, তখন তিনি বলেন না, ওখানে হিন্দুদেরও একটা ব্যবস্থা থাকবে, তারা সেখানে উল্লেখযোগ্যভাবে তারা সুযোগ সুবিধা পাবেন। নারীর প্রশ্ন কি হবে তিনি ঘুরিয়ে ফিরিয়ে কোনো উত্তর দিতে পারছেন না। তার কারণে এই মুহূর্তে ইউনূস সাহেবের সাথে মূল দ্বন্দ্ব একটা জায়গায় লেগেছে, সে চরমোনাইয়ের পীর হোক, ইসলামী শাসনতন্ত্র হোক, বা হেফাজত হোক, বা জামাত হোক, সেটা হচ্ছে নারী সম্পত্তির অধিকার। কারণ নারী বিষয়ক যে কমিটি তারা সেখানে সংস্কারের উদ্দেশ্যে তারা পেশ করেছেন তাদের বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে যা যা রয়েছে তাদের ইউনূস সাহেবকে তারা কিন্তু সেই প্রশ্নে ছাড়বে না। ফলে বাংলাদেশের যেমন রাজনীতি খুব অস্থির একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, তার সাথে সাথে এই প্রশ্নটা আসছে। সেই কারণেই বলে যে দ্বিজাতি তত্ত্ব কী যে বীজ বপন করে দিয়ে গিয়েছিল, যার আজও পর্যন্ত বিষময় ফল কিন্তু রাজনীতির ময়দানে ঘুরে ফিরে আসছে। আজকে এই বিষয় নিয়ে যাবো, তাও কি বলেছেন আপনারা দেখতে পাচ্ছেন। গ্রাফিক্স প্লেটটা আরও একবার চালাতে বলবো আমি, তার কারণ হচ্ছে ফয়জুল করিম যিনি চরমোনাইয়ের নেতা, জাতীয় নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করতে পারলে বাংলাদেশে শরিয়াত আইন কার্যকর হবে। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম চরমোনাইয়ের নেতা, যে শরিয়াত আইন বাস্তবায়ন করব তা হিন্দুদের অধিকার সুরক্ষিত করবে, বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকারও বাস্তবায়ন হবে। কিভাবে হবে না হবে সেই প্রশ্ন তো একটা সময় উঠেছিল, কিন্তু সেই প্রশ্নের উত্তর তো হয়নি, বরঞ্চ যে 46-এর যে ইতিহাস তৈরি হয়েছে তা আজও পর্যন্ত চলছে। আফগানিস্তানের মডেল হবে, ইরানকেও রোল মডেল হিসাবে গ্রহণ করা হবে, এমনকি পাশ্চাত্যেরও কিছু জিনিসকে তারা গ্রহণ করবেন, চরমোনাইয়ের পীর বলছেন। আবার ইসলামী শাসনতন্ত্র হবে তালেবানের মতো। এক অদ্ভুত এই দোলাচল কেন? ভূ রাজনৈতিক পরিস্থিতি এই ধরনের কমেন্টকে করতে বাধ্য করে জানি। এখান থেকে বাংলাদেশের উত্তরণ কিভাবে হবে এবং ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতি বা বিভিন্ন জায়গায় আগামী দিনে এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আপনারা জানেন গোটা দেশ জুড়ে অবৈধ অনুপ্রবেশকারী যারা রয়েছেন তাদেরকে গোটা ভারত জুড়ে ধরপাকড় চলছে, আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হচ্ছে, এবং বাংলাদেশে পুশিন হচ্ছে, যেটা নিয়ে বাংলাদেশ মৃদু স্বরে ক্ষীণ স্বরে বলছে, জোরালোভাবে বলতে পারছে না। এবং তার আগের ফেজে বর্ডার নিয়ে কাঁটাতার লাগানো নিয়ে বিজেপির সাথে বা গ্রামবাসীর সংঘর্ষ পর্যন্ত হয়েছে, সে ছবি আপনাদেরকে দেখিয়েছি। ফলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে দাঁড়িয়ে রয়েছে, যে কারণে রাজনৈতিক দলকে এর উত্তর দিতে হবে আগামী সময়। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম একজন বর্ষিয়ান নেতা এবং মুখপাত্র শক্তি মৈত্র। শক্তিবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনা এবং বিশ্লেষণে। এবং রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র জ্যোতি চ্যাটার্জি, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। বাংলাদেশ থেকে যোগদান করছেন যিনি আওয়ামী লীগের স্থানীয় স্তরের নেতা শামীম দারিয়া। শামীম ভাই, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ শামীম ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আপনি বাংলাদেশে রয়েছেন, এই যে চরমোনাইয়ের পীরে তার ভিডিওটা দেখে খালেদ মহিউদ্দিনের সাথে সাক্ষাৎকারে তিনি বলছেন তারা শাসন ক্ষমতায় এলে বাংলাদেশে আফগানিস্তানের মতো শাসন ব্যবস্থা করবেন, শরিয়াত আইন চালু করবেন, এবং তার সাথে এটাও বলছেন ইরানকেও রোল মডেল নেবেন, পাশ্চাত্যের রোল মডেল হবে। ঠিক কি বলতে চাইছেন? পরিস্থিতিটা কি এখন, কি জায়গায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে? আপনারাই বা কতটা কার্যক্রম? অনেকে বলছেন জুলাই আগস্ট মাসে, এরকমও শোনা যাচ্ছে বাংলাদেশ থেকে যে জুলাই আগস্ট মাসে নাকি আওয়ামী লীগ খেল দেখাবে। এবার সত্যিকারের নাকি আওয়ামী লীগ খেলা হবে, ডাক দিয়ে তারা ময়দানে নামবে। প্রকৃতপক্ষে পরিস্থিতি কি? ধন্যবাদ দাদা, আমাকে আসলে এখানে সুযোগ দিয়েছেন কথা বলার জন্য। আসলে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, এটা সারা বিশ্বের কাছেই একটা নজিরবিহীন কলঙ্কিত অধ্যায়। একটা অবৈধ সরকার যে কোনো ধরনের নির্বাচন এবং সাংবিধানিক কোনো প্রক্রিয়া ছাড়াই এই দেশটাকে
পরিচালনা করতেছে এবং বর্তমানে বাংলাদেশকে বিশ্বের অন্যতম একটি ধ্বংসযজ্ঞ এবং সংখ্যালঘুদের জন্য একটি নিরাপত্তাহীনতার অন্যতম জায়গায় নিয়ে গেছেন। তো আপনি আগস্ট জুলাইয়ের যে কথাটা বলেছেন, আসলে দাদা আমাদের বিগত দিনের বেশ কিছু কর্মসূচি কিন্তু এইভাবে যখন আমরা ওপেন করে দিয়েছি তখন কিন্তু আমরা সফল হতে পারিনি। সেই ক্ষেত্রে আমরা কিছু কাজ দলীয়ভাবে গোপনীয়তার সাথে রক্ষা করতে চাচ্ছি এবং এতটুকু বলতে চাই, খুব দ্রুতই ইনশাল্লাহ আমাদের প্রান্তীয় নেত্রী, দেশতত্ত্ব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার ডাকে খুব দ্রুতই এই বাংলাদেশ থেকে অবৈধ ইউনূস সরকারকে এবং তার যত সহযোগী আছে আমরা চাইবো তারা যেন একটা লোকও বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না পারে। কারণ আপনারা এতটুকু জানেন, ইন্ডিয়া আমাদের অকৃত্রিম বন্ধু। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদের যতটুকু সহযোগিতা করেছেন, এজন্য আমি এবং আমার সংগঠন তথা বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের সাধারণ জনগণ আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আর চরমোনাই পীরের যে কথাটি বলেছেন, আসলে দিবা স্বপ্ন বলতে কিছু জিনিস থাকে যেটা আসলে কখনোই সম্ভব নয়। চরমোনাইয়ের যে পীর, আমি শুধু উনি আর মানে সরকার গঠন করবে এইটা না, উনি যে আসন থেকে নির্বাচন করবে ওই আসন থেকে যদি উনি নির্বাচিত হতে পারে, আমি আমার রাজনীতির জীবন থেকে আমি ইস্তফা দেব। এই হচ্ছে তাদের সংগঠনের পরিস্থিতি। তো তারা কিভাবে এই দেশ পরিচালনার স্বপ্ন দেখে, এটা আমার আপনাদের কাছে প্রশ্ন রইল। কিন্তু শামীম ভাই, একটা কথা তো আছে, মানে ধরুন এই যে ধরুন ইউনূস সরকার বলুন বা আজকে বাংলাদেশে বিএনপি বা অন্য এই পাকিস্তান, কখনো কখনো টার্কি, বিভিন্ন যে মদতগুলো, এই মদতও তো একটা রয়েছে। বা চরমোনাইয়ের পীরের জনসভাগুলো দেখি আর কি, তিনি যখন ওয়াজগুলো, প্রচুর লোক, মানে হাজারে হাজারে ছাপিয়ে তো লাখের কাছে। ফলে আপনি এটা বলছেন কোন শক্তির জোরে বলছেন যে চরমোনাই থেকে যদি নির্বাচন হয়, যদি জিততে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো? আপনি ছাত্রলীগের নেতা, এখন ভবিষ্যৎ আছে, তো আপনি কি এটা কোন ভিত্তির উপর দাঁড়িয়ে কথাটা বলছেন, এটা একটু যদি পরিষ্কার করেন। আমি আপনাকে এতটুকু বলতে চাই, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। আমাদের এখানে প্রায় 90% উপরে মানুষ মুসলমান। আমাদের কিন্তু বেশিরভাগ সাধারণ মুসলমান কিন্তু ধর্মীয়ভাবে আমরা খুব বেশি জ্ঞান রাখি না। আমরা যদি কোথাও কোনো টুপি পরা বা যারা আলেম ওলামা সমাজের রয়েছে তাদেরকে কিন্তু আমরা সাধারণ মানুষগুলান খুব সহজেই তাদেরকে গ্রহণ করি এবং তাদের আমলগুলো দেখার চেষ্টা করি। এবং আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, চরমোনাই যে ওয়াজ মাহফিল হয় বা তাদের বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয়, সারা বাংলাদেশেই তাদের প্রত্যেকটা জায়গায় 2-4 জন করে সমর্থক আছে এবং তাদের যে বাৎসরিক যে ওয়াজ মাহফিল, সারা বাংলাদেশ থেকেই কিন্তু এই লোকগুলান তাদের মাহফিলে আসে। তো আপনার যখন একটা জায়গায়, সুনির্দিষ্ট একটা জায়গায় যখন একটা অনুষ্ঠান হবে, স্বাভাবিকভাবেই সেইখানে আপনার জনসমাবেশটা অনেক বেশি দেখা যাবে। আপনি ইন্ডিভিজুয়ালি দেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম গুলা করেন, দেখেন সেইখানে কতজন লোক হয়। আপনাদের কিন্তু তারা যেখানে যে প্রোগ্রাম গুলো করে তাদের একই আকীদার লোকগুলান আশেপাশের 5 থেকে 10টা জেলা উপজেলায় যত লোক থাকে, তাদের আগে থেকে সাংগঠনিকভাবে কিছু নিয়ম কানুন থাকে। তারা সেইখানে ডোনেট করে, গাড়ি ভাড়া দেয়, থাকার ব্যবস্থা করে, যার কারণে ওই পাশের লোকগুলা যখন এক জায়গায় জড় হয় তখন তাদের লোকটা অনেকভাবে বড় আকারে দেখা যায়। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারছি কিছুটা হলেও। রাইট, ভালো বুঝতে পেরেছি ব্যাপারটা, আপনি খুব সুন্দরভাবে এটাকে বললেন এই জায়গা থেকে। এবার একটু আপনি একটু অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, একটু শুনতে থাকুন। এই বঙ্গের রাজনীতিতে একটু প্রবেশ করব এই উপমহাদেশে, কেননা বাংলাদেশের প্রভাব এটা পড়েছে। শক্তিবাবু, শামীমের কথা শুনে তো নিশ্চয়ই আপনি উৎসাহিত বোধ করছেন, তার কারণ একটা জায়গায় 71 এলেই এখনো ভারত ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ আছে। আপনি তখন তরুণ ছিলেন, একদম তরুণ। নিশ্চয়ই মানে 71-এর মুক্তিযুদ্ধ, সে সময় কংগ্রেসের একজন, তখন নিশ্চয়ই ছাত্র পরিষদ করতেন নাকি? ছাত্র পরিষদ, তখন ছাত্র পরিষদ স্কুলের আঙিনা পার করে কলেজে ঢুকবো, সেই সময় মুক্তিযুদ্ধ হচ্ছে। সে এক উন্মাদনার বাঙালি জাতীয়তাবাদের প্রশ্ন, যেটা এখন ইসলামিক শাসনতন্ত্র এইসব কথা আসছে, কিন্তু শামীমের
যে বক্তব্য তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে জুলাই আগস্ট বা ক্রমশ শেখ হাসিনার নেতৃত্বে একটা বড় জায়গা, মানে তারা আগামী দিনে একদম নিশ্চিত, এবং এটাও বলছে যাতে কেউ মানে যাতে পালিয়ে না যায় বাংলাদেশ থেকে, সেটাও তারা দেখবে। খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। আমার এখান থেকে একটা জায়গায় আপনার কাছে প্রশ্ন, একটু যদি আমরা পেছনের দিকে চলে যাই, এই যে আপনি তো নিজেই শুনলেন 92% সেখানে এটা রয়েছে, এই দ্বিজাতি তত্ত্বের লিগ্যাসি আমাদের বহন করতে করতে যেতে হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও আজকে এই বিষয়টা খুব উত্থাপিত হচ্ছে। আগামী সময় এটা কিভাবে আসবে আমি জানি না। কোথাও কি সত্যিকারের বাংলাদেশের এই পরিস্থিতি 2026-এর বিধানসভা নির্বাচনে কি প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? দেখুন, বাংলাদেশ আমার পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, যেটা ভদ্রলোক বললেন আওয়ামী লীগের যুবলীগের নেতা, ছাত্রলীগের নেতা, তিনি বললেন যে তারা বিভিন্ন জায়গায় তাদের দু একজন করে সমর্থক থাকে, সেখান থেকে তারা এক জায়গায় অ্যাসেম্বল করে যেখানে প্রচুর দেখায়, কিন্তু আলাদা আলাদাভাবে করলে তাদের হয় না। একটা কথা মাথায় রাখতে হবে যে দ্বিজাতি তত্ত্ব এখনও আমাদের বহন করতে হচ্ছে, এবং এটা অবশ্যম্ভাবী যে এই যে 7% যে লোক তারা যদি বিতাড়িত হয়, তার দায়টা কে নেবে? এটাকে, এই প্রশ্নটা আমাদের মধ্যে আসছে। 7%-এর সংখ্যাটাও খুব একটা কম নয়, এবং ইউনিশ সরকার যে অত্যন্ত একটা অগণতান্ত্রিক সরকার, যে সরকারটা বসিয়ে দিয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ, সেই ইউনিশ সরকার আজকে খালেদা জিয়াকে এসে গেছেন, তিনি বিএনপি বলছে, তাদের সঙ্গে বলছে যে ইমিডিয়েট ইলেকশন করতে হবে, কোনো জায়গায় ডিফারেন্স তৈরি হচ্ছে। আবার যে প্রশ্নটা উঠছে যে নারীদের কিভাবে তাদেরকে সম্মান প্রদর্শন করা হবে বা তাদেরকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করা হবে, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজকে আওয়ামী লীগের হাসিনা যে আছেন, যিনি সর্বোচ্চ নেত্রী, তিনি আজকে কোন জায়গায় আছেন, কোন জায়গার থেকে ডাক দিচ্ছেন, এবং তারা যে তাদের সংগঠনকে অলরেডি ব্যান করে দেওয়া হয়েছে, আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে, এবং তারা মানে প্রচণ্ড অত্যাচারিত হচ্ছেন, খুন হয়েছেন। শুধু তাই নয়, আমাদের বাংলার যারা মহামনীষী ছিলেন, তাদের যাদের বাড়ি ঘর দোর ছিল, কেউ তার থেকে বাদ যাননি। সুতরাং এইখানে প্রশ্নটা হচ্ছে, রাজনীতির চেয়েও বড় প্রশ্ন হচ্ছে যে এই যে 7% যদি বিতাড়িত হয় বাংলাদেশ থেকে, তার দায়িত্বটা কে নেবে? হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি? সেই 7%-এর সংখ্যাটা খুব একটা কম নয়। এবং এটাও আপনার জেনে রাখা উচিত যে আজকে ভারতবর্ষে আবার নতুন করে নির্বাচন কমিশন কতগুলো ঘোষণা করছেন, আবার তাদেরকে বিতাড়িত করলে কাঁটাতার নিয়ে গ্রামবাসীদের সঙ্গে মারামারি গোলাগুলি চলেছে, এবং সেখানে দায়িত্বটা কার? বিএসএফ, এদের দায়িত্ব। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সীমান্তটা কিন্তু প্রচুর বড় সীমান্ত, একদিকে চীন, একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ, একদিকে মায়ানমার, একদিকে নেপাল। সুতরাং ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় বাংলাদেশের এফেক্টটা অবশ্যই পড়বে 2026-এ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি এখান থেকে আসবো হচ্ছে যে 2026-এ যে একটা এফেক্ট পড়বে মানে রাজনৈতিক ইস্যু তৈরির ক্ষেত্রে, ইতিমধ্যে একটা মেনশন করলেন, এটা নিয়েও ভবিষ্যতে ধারাবাহিক বিতর্ক হবে। এই যে নির্বাচনী ভোটার সংশোধন লিস্ট, যেটা পূর্বতন মানে যখন শ্যামাপ্রসাদ বাবু তার জন্মদিনে আজকে এটা বলতেই হচ্ছে, বেঙ্গল প্রভিন্স যখন ছিল, একেবারে ওইদিকে চট্টগ্রাম সব নিয়ে, বিহার এই নিয়ে বিরাট প্রভিন্স, আর সেই সময়ে এখানেও তাই বিহারের নির্বাচন থেকে এই প্রক্রিয়াটা শুরু হচ্ছে। পরিষ্কার কেউ কেউ বলছেন ঘুরপথে এনআরসি বিষয়টা আসছে, এটা প্রসঙ্গটা থাক। আজকে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ বাবুর যে হিন্দু হোমল্যান্ডের যে প্রশ্ন তিনি করেছিলেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা তো ঘটনা, বাংলাদেশে এই যে আওয়ামী লীগের ভাই বসে আছেন, বহু আওয়ামী লীগের অনেকেই তুমি ডিবেটে এসছো, দেখেছো যে তারা লড়াই করছে, কত মানে তাদের উপর অনেক চাপ রয়েছে। তারা কিন্তু লড়েছিলেন বাঙালি জাতীয়তাবাদের প্রশ্নে, ধর্মনিরপেক্ষতার প্রশ্নে, এটাও একটা খুব বড় ব্যাপার। আজকে দাঁড়িয়ে এই যে হিন্দু হোমল্যান্ডের যে কোয়েশ্চেন সেই সময় শ্যামাপ্রসাদ, এবং আজকের যে সময়, এটাকে তুমি কিভাবে ব্রিজ করবে বা কিভাবে তুমি তোমার মূল্যায়নটা করবে? দেখুন সুজিত, আপনি যখন প্রতিবেদন তুলে ধরছিলেন, অনেকটাই আপনি উত্থাপন করেছেন বিষয়টা,
যে 1946 সালের সেই গ্রেট ক্যালকাটা কিলিং, আপনার এই কলকাতার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল। ডাক দিয়েছিল মোহাম্মদ আলী জিন্না সোহরাবর্দীরা যে পাকিস্তান দিতে হবে, না হলে এরকম রক্তাক্ত রাজপথ দেখতে হবে। তো এটা তো ছিল 46-এর ঘটনা। এইবার বিষয়টা যেটা হচ্ছে যে আজকে ধরুন যে পজিশনে আমরা আজকের দিনে দাঁড়িয়ে রয়েছি, 46 সালে যে পরিস্থিতি তৈরি হয়েছিল একই পরিস্থিতি আজকে 2025 সালে দাঁড়িয়ে আমরা সম্মুখীন হতে হচ্ছে বাঙালি হিন্দুকে। বাঙালি হিন্দুর সামনে একই বিপদ, যে বিপদ লক্ষ্য করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি 1946 সালে। তার কারণের জন্য পরবর্তীকালে তারকেশ্বর সম্মেলন এবং অখণ্ড বাংলা সমগ্র বিধায়কদেরকে ডেকে এনে ভোটাভুটি করা, এবং এই রাজ্যটার অস্তিত্ব রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জির ওই প্রচেষ্টার জন্য 76টা জনসভা করে উনি সমগ্র ইন্টেলেকচুয়ালস যারা বাঙালি সমাজ ছিল তাদেরকে একত্রিত করেছিলেন। এবার ঘটনা হচ্ছে সেই একই রকম পরিস্থিতির সম্মুখীন তো আমরা এখনো হচ্ছি। আপনি বলুন যে পরিস্থিতি 46 সালের নোয়াখালী দাঙ্গা হয় এখন মুর্শিদাবাদে হচ্ছে, যেটা হচ্ছে আপনার গ্রেট ক্যালকাটা কিলিং হয় সেটা হচ্ছে আপনার মেটিয়াবুরুজে হচ্ছে, একই রকম পরিস্থিতি। হিন্দু আজকে বিপন্ন, বাঙালি হিন্দু বিপন্ন। আজকে বাঙালি হিন্দুর প্রসঙ্গে যখন আমরা কথা বলতে যাচ্ছি, দেখুন প্রত্যেকটা ক্ষেত্রেই তারা ভোট দিয়েছিল 46 সালে কার পক্ষে। যখন প্রভিন্সিয়াল নির্বাচন হয়, সেই প্রভিন্সিয়াল নির্বাচনে ঢাকা, চট্টগ্রাম, খুলনার হিন্দুরা, প্রীতিলতা ওয়াদ্দেদারের উত্তরসূরিরা তারা ভোট দিয়েছিল ভারতের পক্ষে, যে আমরা ভারতের পক্ষে থাকতে চাই। কিন্তু কম্পেল করা হয়েছিল তাদেরকে যে তোমরা ওখানে থাকো, অর্থাৎ রাতারাতি তাদেরকে পাকিস্তানি বানিয়ে দেওয়া হলো নিজেদের পলিটিক্যাল স্বার্থে। তার পরবর্তীকালে দেখুন, আমি বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটগুলো দেখুন, উদ্বাস্তু আন্দোলন, রেল স্টেশনে কিভাবে তারা বাচ্চা নিয়ে থাকতে হয়েছে তাদেরকে। পরবর্তীকালে মরিচঝাপির যে গণহত্যা, মরিচঝাপি তো আমরা তো দেখেছি, সেই উদ্বাস্তু পরিবার যে এসসি জনজাতি, আদিবাসী বা আপনার হচ্ছে তফসিলি জাতি, তাদেরকে কিভাবে মারা হয়। তাদের অপরাধ ছিল বাংলাদেশ থেকে আসা। কে করেছিল বাংলাদেশি তাদেরকে পাকিস্তানি কে বানিয়েছিল রাতারাতি? তারা তো বানায়নি, তারা তো থাকতে চেয়েছিল ভারতের সঙ্গে। তারা তো বলেছিল যে ভারত মাতা কি জয় আমরা বলবো। তারা তো বলেছিল পটাশিয়াম সাইনাইড খেয়ে যে একটা ভারতবর্ষের পুরুষটাকে শুধুমাত্র মৃত্যুবরণ করবে ভারত মাতার জন্য, মহিলা কেউ নেই। এরকম তো দৃশ্য দেখেছি। এইখান থেকে শামীম ভাই নিশ্চয়ই একটা বড় প্রশ্ন তুমি শুনলে। প্রদেশ কংগ্রেসের বর্ষিয়ান নেতা শক্তি মৈত্র বা বিজেপির যিনি পশ্চিমবঙ্গ মুখপাত্র জ্যোতি চ্যাটার্জি, দুজনেই বক্তব্য যে কম্পালশন, সেদিন যারা থেকে যেতে চেয়েছিল একটা বিরাট সংখ্যক সংখ্যালঘু, এমনকি মুজিবুর রহমান যখন 72 সালে সংবিধান গৃহীত হচ্ছে তখনও এটা ধারাবাহিক একটা পতন হয়েছে। এখন গিয়ে তারা অস্তিত্বের, শক্তিবাবু বলছেন তারা এদেশে যদি আসেন তাহলে কে তাদের দায়িত্ব নেবে, আর যদি তারা ওই দেশে থাকেন সেখানে তো আমরা দেখলাম খুলনার পরিস্থিতি কি হয়েছে। আবার আওয়ামী লীগ একটা ভয়ঙ্কর বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে রয়েছে, কেন আওয়ামী লীগের সাথে সংখ্যালঘুদের ব্যান্ড করে দেওয়া হয়েছে। এরকম একটা জায়গা দিয়ে একটা ঘোরতর প্রবলেম, যেটা পশ্চিমবঙ্গ জুড়ে এখন এটাই আলোচনা একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। যে কোনোভাবে লোকে বুঝতে চাইছে, জানতে চাইছেন, একটা আশঙ্কা করছে। সেখানে দাঁড়িয়ে একজন এই সময়ের একজন ছাত্রলীগ নেতা হিসাবে কি বলবে? ধন্যবাদ দাদা। আসলে যে কথাটি স্পষ্ট, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী এবং পূর্ববর্তী সময় থেকে শুরু করেই 1947 সালের পর থেকে যতটুকু জানা যায়, এখানে যারা সংখ্যা লঘিষ্ঠ, অর্থাৎ যারা এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন মুসলিম ছাড়া, তাদেরকে বেশিরভাগ সময়ই আমাদের সংখ্যা গরিষ্ঠদের দ্বারা নির্যাতিত হতে হয়েছে। এর পিছনে অনেকের ব্যক্তিগত এবং অন্যান্য অনেক কারণ থাকতে পারে। তবে 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশের সর্বস্তরের মানুষ, একমাত্র রাজাকার বাদে, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমাদের মা বোনেরা সহ এই দেশকে স্বাধীন করার জন্য সর্বোচ্চভাবে ভূমিকা পালন করেছে। শুধু এতটুকু অস্তিত্ব রক্ষা করার জন্য, বাংলাদেশ যদি স্বাধীন হতে পারে, হয়তোবা যারা এদেশে আমাদের ছত্র ছায়ায় আছে তারা হয়তোবা শান্তিতে এদেশে বসবাস করতে পারবে। কিন্তু 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান যতদিন দেশ পরিচালনা করেছেন 1975 সালের 15ই আগস্ট পর্যন্ত এদেশের একজন হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান কিন্তু নিরাপত্তাহীনতায় ভোগে নাই। সবাই কিন্তু স্বাচ্ছন্দ্যে এই দেশে নিজের দেশের মতন, নিজের মাতৃভূমির মতন বসবাস করতে পারছে, নিজের মায়ের মতো এখানে সবাই শান্তিতে বসবাস করতে পারছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরে তাকে যখন 15ই আগস্ট হত্যা করা হলো সপরিবারে, তারপর থেকে 1991 এবং 96 পরবর্তী মাঝামাঝি সময়টুকু বাদে কিন্তু এদেশের হিন্দুরা সর্বোচ্চ পরিমাণে আপনার মানে হয়রানি এবং নির্যাতনের শিকার হয়েছে। আওয়ামী লীগ সরকার 1996 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে 2001 সাল পর্যন্ত প্রতিটা হিন্দু এবং বৌদ্ধ, খ্রিস্টান সহ যারা অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে তারা কিন্তু এই দেশকে তখন নিজের দেশ হিসাবে মনে করতে শুরু করলো। ঠিক 2001 সালের পরে যখন আবার বিএনপি ও জামাত ক্ষমতায় আসলো, বিএনপি সরকার গঠন করলো জামাতের সহযোগিতা নিয়ে, তারপর থেকে কিন্তু আবার এই দেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। এদেশ থেকে হিন্দুরা আবার পুনরায় আমাদের পার্শ্ববর্তী ভারত, যারা প্রতিনিয়ত আমাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা এবং আমাদের 71-এ যেভাবে তারা আমাদের আশ্রয় দিয়েছিল, এখান থেকে কিন্তু ঠিক সেইভাবে সেই সময় পর্যন্ত একই ঘটনা চলছে। 2008 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে 2024 সাল পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের হাতে এই দেশ সুরক্ষিত ছিল। সংখ্যালঘুরা কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা এবং নিজেদের মতো করে দেশে বাঁচতে পারছে। আপনারা দেখবেন এই যে আমাদের 2024-এর 5ই আগস্ট সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক এবং আমাদের সংখ্যালঘুরা। এর একটাই কারণ, এদেশ থেকে স্বাধীনতার শক্তি আওয়ামী লীগ এবং তাদের সমর্থকদেরকে চিরতরে উৎখাত করে দেওয়া। এটি শুধু এখন নয়, স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে বাংলাদেশের যে দলই ক্ষমতায় আসছে তারা শুধুমাত্র আওয়ামী লীগকে ধ্বংস করার খেলায় মত্ত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু যতদিন ক্ষমতায় ছিল তারা কিন্তু কখনো অন্য দল বা অন্য কোনো সংগঠনকে কিন্তু মুছে দিতে চায়নি বা সেই চেষ্টাও করেনি। কেউ কেউ তাদের রাজনৈতিক দূরদর্শিতার কারণে ব্যান্ড হয়ে গেছিল বা তারা নিষ্ক্রিয় হয়ে গেছিল। শামীম ভাই, একটা প্রশ্ন আসে, আমি একটু দ্রুত এই প্রশ্নটা উত্তর চাইবো। এটা ঠিক কথা, কিন্তু আপনি বললেন যে অন্যকে ব্যান করেনি, যেটা আওয়ামী লীগকে করেছে। কিন্তু যারা এই সংখ্যালঘু, বৌদ্ধ, পাহাড়ি, ইভেন প্রচুর মাজারের উপরও আক্রমণ হয়েছে এই সময়। জামাতের যে ছাত্র শাখা শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় বা জামাতকে রাজনীতি করার সুযোগ, এইটা কি আওয়ামী লীগের জন্য তো মানে কি পরিস্থিতি? তারা তো আওয়ামী লীগকে ব্যান করে দিতে সর্বোচ্চ ভূমিকা রেখেছে এবং তার সাথে সংখ্যালঘু পীড়নের ক্ষেত্রে তারা রেকর্ড তৈরি করে ফেললো, যা 2001-06 থেকে হয়তো ছাপিয়ে গেছে। এটা 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 মানে এইটার জন্য কি এটা আওয়ামী লীগের একটা বড় রকমের সেই সময় ভুল সিদ্ধান্ত ছিল? আসলে এটা ভুল ঠিক সিদ্ধান্ত। আমি যেহেতু সংগঠনের সাথে জড়িত, এটা জামাত হচ্ছে সবসময় বাংলাদেশ বিরোধী একটা সংগঠন। এরা 71-এ মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এবং এখনো কিন্তু তারা পাকিস্তানের মদদে এবং তাদের ভাবধারায় কিন্তু এই দেশে তারা তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। আপাতত দৃষ্টিতে কিন্তু আপনি যখন একটি স্বাধীন দেশে থাকবেন, তখন যদি আপনি অন্য দেশের কোনো এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চান, সেই সংগঠনকে ব্যান করা কিন্তু সরকারি প্রসেস বলেন বা দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলার রক্ষার্থে বলেন, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো তারা যখন পাকিস্তানি মতধারা এই দেশে কায়েম করতে চাইছে, সেই সূত্রেই কিন্তু আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করা কিছু প্রক্রিয়া হাতে নিয়েছে। আর সংখ্যালঘুদের যে কথাটি বলেছেন, আমি সেটা এতটুকু বলতেছি, আওয়ামী লীগ এই দেশে একমাত্র রাজনীতি করে জনগণের রাজনীতি, যারা এই দেশের প্রতিটি মানুষের ভোট ও ভাতের অধিকারের আদায়ের জন্য তারা সংগ্রাম করে। নিশ্চয়ই ঠিক কথা। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি আসবো দ্রুত। জনমতে অংশগ্রহণকারী রমজান জমাদার আছেন দক্ষিণ 24 পরগনা থেকে। হ্যাঁ বলুন রমজান জমাদার। হ্যাঁ বলি, শুনুন না, 46 সালে সাম্প্রদায়িক যে দাঙ্গা হওয়াটা সোহরাবউদ্দিন ও মোহাম্মদ আলী জিন্নাহ করেছিল। মোহাম্মদ আলী জিন্নাহ, হ্যাঁ, তো উনি এই মোহাম্মদ আলী জিন্নাহ আমার যত জানা, হয়তো আমি মূর্খ লোক, ভুল হতে পারে, ক্ষমা করবেন,
কোনো সময় নামাজ পড়ে বলে আমার তো মনে হয় না, কিন্তু সে ধর্মের মুসলমান ধর্মের নেতা হয়ে গেলেন। আর আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি সোহরাবুদ্দিনের সঙ্গে একসঙ্গে সরকার চালালো, তৎকালীন দাঙ্গাঙ্গামাটা এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি উচিত ছিল উনি ভালো কাজ করেছেন, শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন। হয়তো ওটা দিয়ে ভালোভাবে পার্টি করার দরকার নেই, কিন্তু উনি কিন্তু উনি যেহেতু রঞ্জন বাবু একটু 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 আপনি 1939 বা ওই সময় ফজলুল হক কৃষক প্রজা পার্টি, কৃষক এবং প্রজাদের যে পার্টি, ফজলুল সাহেবের সাথে ওটাকে বলা হয় শ্যামা হক মন্ত্রিসভা, কিন্তু কংগ্রেস বেরিয়ে এসেছিল, কিন্তু সোহরাবর্দীর সাথে শ্যামাপ্রসাদ বাবু সরকারে যাননি, উনি তার আগে এটা হয়েছে। সোহরাবর্দী 46 সালে সোহরাবর্দী সরকার গঠন করেছিলেন। হ্যাঁ, করে সোহরাবর্দী সাম্প্রদায়িক দাঙ্গামারা মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে যে যুক্ত হয়ে করেছিল। রাইট রাইট, ধন্যবাদ ধন্যবাদ। আপনি আর কেউ রয়েছেন আমাদের সঙ্গে জনমতে? প্রফুল্ল চন্দ্র আলমগীর বলুন। মালঙ্গি প্রফুল্ল চন্দ্র মালঙ্গি। ও আচ্ছা, হ্যাঁ বলুন। আমি নিউ টাউন শান্তিময়নগর থেকে বলছি। সুজিত বাবু, আপনার বয়স নিশ্চয়ই 70-এর আশেপাশে। না না, অত নয়, ভুল করছেন আপনি। আমি 60-এও পড়িনি এখনো। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার বয়স 70 বছর। রাইট। অর্থাৎ আমি 71 সালের ঘটনা যা ঘটেছিল আমি তো অনেকটা ভালো মতো জানি, এবং আমি প্রায় 50 বছর ধরেই এই বাংলাদেশ নিয়ে আন্দোলন করি, চিন্তা ভাবনা করি, বললেন। তাতে একটা জিনিস আপনারা বলেন না কখনো, যেটা সত্য, এই যারাই আপনার চ্যানেলে আসে, টিভিতে বসেন, তারা সেই সত্য কথাটা কখনো তুলে ধরেন না। সেটা হচ্ছে 1947 সালে বাংলা ভাগ হয়েছিল শুধু দ্বিজাতি তত্ত্বের উপরে নয়, বারবার বলা হচ্ছে তো, আর 3টে তত্ত্ব, আর 2টো বাদ দেন, আরো 2টো তত্ত্ব আছে, প্রধান তত্ত্ব। সেটা হচ্ছে, একটা হচ্ছে ভাষা তত্ত্ব, আর একটা হচ্ছে বর্ণ তত্ত্ব। অর্থাৎ ভাষা তত্ত্ব, বর্ণ তত্ত্ব এবং দ্বিজাতি তত্ত্ব। এইবার ভাষা তত্ত্ব স্বার্থ হচ্ছে যারা অবাঙালি তারা যদি বাংলাকে ভাগ করতে পারে, তাদের একটা স্বার্থ আছে ভারতবর্ষের দখলের প্রধানমন্ত্রীদের। আর বর্ণতত্ত্ব হচ্ছে বর্ণকে যদি ভাগ করা যায় তাহলে কখনো যোগেন মণ্ডলের যে শক্তি এবং হিন্দু মুসলিম নিচু বর্ণের মানুষের যে ঐক্য শক্তি, সেটাকে ভেঙে দেওয়ার জন্যই বাংলা সেদিক ভাগ হয়েছিল। এবং ওই হোমল্যান্ড বলে কিছু হয় না, কারণ আজকে পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, পশ্চিমবঙ্গ বলেন, কোন মানুষকে কি বিতাড়িত করা গেছে সম্পূর্ণভাবে? তাহলে কিসের হোমল্যান্ড? আমি পাকিস্তান করলাম, আমি বাংলাদেশ করলাম, পূর্ব পাকিস্তান করলাম, পশ্চিমবঙ্গ করলাম, সেখান থেকে যাদেরকে আমি বিতাড়িত করব বলে হোমল্যান্ড করলাম, তাদের কি তাড়াতে আজও পর্যন্ত পেরেছি? কোনোদিন হবে না। ফলে এই হোমল্যান্ড হচ্ছে দ্বিজাতি তত্ত্ব, একটা ভুয়ো তত্ত্ব, 100% ভুয়ো তত্ত্বের উপরে। এই ধন্যবাদ। আপনি খুব চমৎকার বিশ্লেষণ দিয়েছেন, আমি এটাকে সত্যি গ্রহণ করলাম। আপনার এই বক্তব্যটা আমাদের কাছে আর্কাইভাল থাকলো আজকের এই জায়গাটায়। তার কারণ সত্যি কথা, আপনি যোগেন মণ্ডলের যে প্রশ্নটা নিয়ে এসেছেন বিভিন্ন, এই প্রসঙ্গে একটু বলা যেতে পারে, যখনও দ্বিজাতি তত্ত্ব আসেনি, এর বীজটা কিন্তু 1905 সালে লর্ড কার্জন বপন করে দিয়েছিলেন। হিন্দু অধ্যুষিত পশ্চিমবঙ্গ এবং মুসলমান অধ্যুষিত পূর্ববঙ্গকে করতে যায়, সেদিন কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে ঝাঁপিয়ে পড়েছিল আটকাবার জন্য। তার পরবর্তীকালে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় নবাব সলিমুল্লাহর নেতৃত্বে, এবং সেই স্বদেশী আন্দোলনের বিরোধিতা কিন্তু তারা ওভারওয়েলমিংলি করে, এবং সেটা পূর্ববঙ্গে এগুলো তো ব্রিটিশ প্ল্যান্টেডও হতে পারে, বা কি প্ল্যান্টেড আমার জানা নেই, হয়েছিল যেটা আমি সেটা বললাম। হ্যাঁ, কেননা উনি যেটা বললেন যে হ্যাঁ, মানে আরো একজন মনে হয় রয়েছেন ফোনে, একটু দ্রুত নিয়ে নিজ। হ্যাঁ, শিশির মুখার্জি বলুন, সোদপুর থেকে। নমস্কার, আমি শিশির মুখার্জি বলছি, কাটোয়া থেকে। হ্যাঁ সুদীপ বাবু নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছি যে বাংলাদেশের কথা তো শুনলাম, ওদের দুঃখের কথা, কিন্তু আমাদের যে দুঃখ কষ্টর জন্য আমরা ভোটটা দিয়েছিলাম মোদী সরকারকে, 15 লাখ টাকা 2 কোটি চাকরির জন্য আমরা ভালোভাবে বেঁচে থাকবো এই বলে
তো এখন তো আমরা কিছুই পাচ্ছি না। আমার ৭৫ বছর বয়স, আমি খনিতে ছিলাম ৪০ বছর আসানসোলে। তো প্রচুর কিছু দেখে আসছি আমি। তো এই যে আমরা মোদী সরকারকে ভোটটা দিলাম, আমরা বুঝতে পেরেছি। নিশ্চয়ই সাধারণ মানুষ, প্রান্তিক মানুষের প্রশ্ন নিশ্চয়ই না, ওনার নাম্বারটা দিয়ে দেবেন, যে প্রবলেম আছে আমরা জিজ্ঞাসা করে নেব। আচ্ছা, আমি আপনাদের না শামীমের একটা কথা আমি নিঃসন্দেহে বলবো, যে ভাতের লড়াই বা এই যে শেখ হাসিনার প্রচুর প্রকল্প, বৃদ্ধ ভাতা, বেকার ভাতা, প্রতিবন্ধী ভাতা, হেন ভাতা, তেন ভাতা, পদ্মা সেতু, বড় বড় মানে কল কারখানা, এই আর ঠিক তেমনি আশা নিয়ে ভোট অনেকে দিয়েছিলেন। হিন্দু মুসলমান প্রশ্ন বা হচ্ছে এই যে প্রশ্নটা তার আগে তিনি করলেন, কোথাও একটু জ্যোতির নিঃসন্দেহে, কেন দুটো প্রশ্নের সাথেই এমন কিছু উত্তর থাকবে যেটা জ্যোতিই দিতে পারবে, যেহেতু বিজেপির মুখপাত্র। ওই যে দুটো ফোনের পরিপ্রেক্ষিতে যে এটা এলো, যে দ্বিজাতি তত্ত্ব একটি ভুয়া তত্ত্ব বেসিক্যালি। কেন এটা জাতির প্রশ্নে ভাষা এবং বর্ণটাও এই ক্ষেত্রে দ্বিজাতি তত্ত্ব, হোমল্যান্ড বলেও কিছু হয় না। দ্বিজাতি তত্ত্ব ভুয়ো তত্ত্ব কি না তত্ত্ব সেটা তো আলাদা ডিবেটের বিষয়, সেটা ডেফিনেটলি সেটা বিষয়ে ডিবেট করা উচিত। কিন্তু তার যে এফেক্ট, কাতারে কাতারে উদ্বাস্তুদের এখানে আগমন, ট্রেনে করে আগমন, বাচ্চা দুধ পাচ্ছে না, বাচ্চা তার মাথার ছাদ নেই, এই দৃশ্যগুলো তো আমরা দেখেছি। এই যে কলোনি, যাদবপুরের কলোনিগুলো, যে কলোনি বেল্ট, কলোনি ল্যান্ড, এগুলো তো এমনি এমনি হয়নি, রাতারাতি হয়নি। কিসের এফেক্টের জন্য? কারা আওয়াজ তুলেছিল যে আমরা উই ক্যান নট লিভ উইথ দ্য হিন্দুস, দেয়ারফর উই ওয়ান্ট এ সেপারেট ল্যান্ড? কেন সেই দিন আমার বক্তব্য হচ্ছে শুধুমাত্র এটা তো জিন্নার বক্তব্য ছিল, ঠিক আছে, কিন্তু নির্বাচন যেটা হয় সেই নির্বাচনে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, সেখানে কেন মুসলিম লীগ জেতে? আমার সেই যে সেটাই হচ্ছে কোশ্চেন। তার মানে মুসলিম লীগের সেই সময় দাবি ছিল, আপনার মনে থাকবে সুজিতদা, যখন মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়, আমি একটু ক্রোনোলজি পিছন দিকে ফিরে যাই, 1906 সাল থেকে 16 সাল থেকে শুরু করে 31 সাল 39 সাল পর্যন্ত মুসলিম লীগের কিন্তু কোনো ভোট ছিল না, যতদিন পর্যন্ত জিন্না তার সেকুলার মোটিভ নিয়ে নির্বাচনে যেতেন। যখনই উনি তার স্ট্যান্ড চেঞ্জ করে উনি বলেছিলেন, পশ্চিমবঙ্গে মুসলিম লীগ কিন্তু এককভাবে কোনোদিনই কিছু না, কৃষক প্রজা পার্টি একে ফজলুল হক ছাড়া তিনি অন্ধ, মানে তিনি কিছুই নন। সাবজেক্ট টু কারেকশন, কারেকশনটা হচ্ছে 39 সালে কৃষক প্রজা পার্টি ক্ষমতায় ছিল, কিন্তু 46 সালে যে প্রভিন্সিয়াল নির্বাচন, সেই নির্বাচনে মুসলিম প্রধান যে জায়গাগুলো, সেখানে কিন্তু মুসলিম লীগ জয়লাভ করে। রাইট, আপনি বলুন, আপনাকে কোনো প্রশ্ন রাখছেন? আমি অনেকক্ষণ ধরে কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যেটা, যে 1971 সাল পাকিস্তান থেকে ইন্দিরা গান্ধী গিয়ে সমস্ত রকম সামরিক, আর্থিক সমস্ত রকম করে একটা দেশ গঠন করলো। যে দেশটার জন্ম হলো সেই দেশটার নাম বাংলাদেশ। বঙ্গবন্ধু মুজিবুর রহমান এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জেতার পর এসেছিলেন এবং সেখানে ঐতিহাসিক জনসভা, না সেখানে তিনি বলেছিলেন, I am grateful to the people of Bangladesh. Not only that, I am grateful to Srimati Indira Gandhi because she has supported wholeheartedly for our freedom fight. এই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে একটা কথা কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি, যেহেতু এটা একটা রাষ্ট্রের ব্যাপার। শেখ হাসিনা ক্ষমতায় এসে যেমন উনি বললেন যে ইন্দিরা গান্ধীর কাছে উনি বললেন যে কৃতজ্ঞ, সেটা যেমন সত্যি, কিন্তু পরবর্তীকালে শেষ পর্যায়ে শেখ হাসিনা যে রিজার্ভেশনগুলো করেছিলেন, সেই রিজার্ভেশনের মধ্যে অনেক ভুল ত্রুটি ছিল, যার জন্যেই ওখানকার ছাত্র সমাজ কিন্তু রাস্তায় নামবে। তারপর সেটাকে কিভাবে ঘোরাতে হয়, যে কোনো আন্দোলনকে যারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার ইচ্ছে থাকে যাদের, এই যে বিএনপিকে উনি ছিলেন, তাকে অসুস্থ অবস্থায় ট্রেনে করে নিয়ে আসা হলো ইউনিট সরকার গঠন হওয়ার পর। এখন ঘটনা হচ্ছে রিজার্ভেশন কত থাকবে? আওয়ামী লীগের সহযোদ্ধাদের জন্য রিজার্ভেশন, সেখানে যারা প্রাণ দিয়েছেন তাহলে যারা দোজ হু আর ট্যালেন্টেড, তারা তাদের চাকরি কিচ্ছু থাকবে না, তাদের চাকরি কোনো কিছু পাবে না। এইটা তো সামনে ঢাল, অনেকেই বলছে মেটাকুলাস ডিজাইন, ওটা অজুহাত মাত্র ছিল। অ্যাড করব, এটা অ্যাড করছি, সেটা হচ্ছে শক্তিদা আমাদের খুব সিনিয়র লিডার। শক্তিদা, বিষয়টা হচ্ছে শেখ হাসিনার গভর্নমেন্ট কোনোদিনই চাইনি। ইনফ্যাক্ট 2018 সালে এই যে প্রজ্ঞাপনটা বাতিলও করে দিয়েছিল শেখ হাসিনা গভর্নমেন্ট, কিন্তু যখন এইটা হাইকোর্টের নির্দেশে সেই প্রজ্ঞাপনটা সেট অ্যাসাইড হয়,
এবং এক সেকেন্ড দাদা আমি বলছি সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে শেখ হাসিনা সুপ্রিম কোর্টেও যায় যে আমরা যেটা রিজার্ভেশন যেটা বলা হচ্ছে ছাত্রদের দাবি আমরা সেটাই মেনে নিয়েছি। একটু দুটো ফোন নিয়ে নেবো, নেব। হ্যাঁ, তপন বিশ্বাস বারাসাত থেকে, বলুন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ সুদীপ বাবু। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে এই যে অনেকক্ষণ ধরে আপনাদের আলোচনাটা আমি শুনলাম, কিন্তু আমার একটা প্রশ্ন, যে আমাদের এই যে দ্বিজাতি তত্ত্ব হিসেবে যে ভাগটা হলো, সেই দ্বিজাতি তত্ত্বের ভাগে আদৌ কি হলো ভাগটা? পাঞ্জাবের ক্ষেত্রে যেটা সঠিকভাবে হলো, হয় নট বেঙ্গল। বেশ, আপনার দূরভাষ একটু সমস্যা হচ্ছে, যেখানে পরিষ্কার শোনা যাচ্ছে না, সময় সীমাবদ্ধ। আপনি অবশ্যই আমাদের সঙ্গে শুনতে থাকুন এবং পরবর্তী ক্ষেত্রে আপনার বক্তব্য আপনি ইউটিউবে আমাদের টাইম লাইনেও দিয়ে দিতে পারেন। আরও কেউ আছেন জনমতে? এই মুহূর্তে নেই। আমি একটু প্রোগ্রাম একদম শেষের দিকে। শামীম, যেটা খুব বড় প্রশ্ন, আমরা তো এতক্ষণ পশ্চাৎভূমি কোথাও একটা জায়গায় শেখ হাসিনার বিভাজন, শেখ হাসিনা অনেকেই বলেন তিনি তো আপনাদের নেত্রী, সর্বময় নেত্রী, অডিও বার্তা দিচ্ছেন, উজ্জীবিত করছেন, অনেক দিন ধরে এটা চলছে, নিষিদ্ধ করা রয়েছে। অনেকে বলছেন যে এখন ক্রমশ ডক্টর ইউনূসের যা অবস্থা বা যা পরিস্থিতি, সত্যি কি ইনক্লুসিভ নির্বাচন হবে নাকি নির্বাচনই এখন হবে না, এগুলো সব আলোচনা চলছে। এবং আওয়ামী লীগ কি জুলাই আগস্টে তার কি কোনো কর্মসূচি দিয়ে সে কি ঘুরে দাঁড়াবার চেষ্টা করবে? সেটাই হচ্ছে সবচেয়ে বেশি এখন এই মুহূর্তের বড় প্রশ্ন। যে আমি একটু প্রশ্নের, আমি যতটুকু আমার মেধায় আছে আমি যতটুকু করতে পারি। দেখেন, ইউনূস সরকার যখন নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করলো, তারপর থেকেই কিন্তু সে যাদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করছে, এনসিপি, তারপর হচ্ছে জামাতের প্রধান আমির ডক্টর শফিকুর রহমান, উনি কিন্তু নিজে বলছে দেশের সংস্কার না হয়ে কোনো নির্বাচন না। এবং এনসিপির যে প্রধান নাহিদ, ও কিন্তু উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে টাকা পয়সা চুরি করে নিয়ে এখন একটা নতুন সংগঠন খুলে সেইখানে ওরা বলতেছে যে আগে সংস্কারটা দেশের কি হবে তাই বলেন? যে উন্নয়ন গুলা ছিল সেগুলো ধ্বংস করা সংস্কার, যেটা চলমান, এইটা তো সংস্কার না। বরং আপনাদেরকে স্পষ্ট এতটুকু বলতে চাই, ইনশাল্লাহ আওয়ামী লীগ তার স্বরূপ ফিরবে, এবং আওয়ামী লীগ এমন ভাবে ফিরবে, আওয়ামী লীগ সরকারের আমাদের যিনি প্রধান রয়েছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, তিনি সরাসরি এই বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করবেন, কারণ তিনি এখনো আমাদের বৈধ প্রধানমন্ত্রী, এটা ইতিমধ্যে আপনারা জেনেছেন। ধন্যবাদ, ধন্যবাদ। মানে এটা সময় একেবারে শেষ। হ্যাঁ, কিছু কে বলতে? হ্যাঁ, আওয়ামী লীগ ফেরার পরে এই বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া দ্বিতীয় অন্য কোন স্বাধীনতা বিরোধী সংগঠন ইনশাআল্লাহ থাকবে না, এতটুকু আপনারা নিশ্চিত থাকেন। একদম, মানে রাজাকারদের কোনো সংগঠন রাখা হবে না, কারণ সত্যিকার ইতিহাসের ভুল থেকে মানুষ শিক্ষা। একটা জিনিস হচ্ছে ওনার মতো ব্যক্তিত্ব, মানে শামীম ভাইয়ের মতো ব্যক্তিত্ব, যারা বাংলাদেশে এখন আওয়ামী লীগের নাম মানে বলতে সবাই ভয় পাচ্ছে, বলাটা মনে মহাপাপ, তা সত্ত্বেও উনি কিন্তু এই দাঁড়িয়ে আপনার এখানে ওনার বক্তব্য রাখছেন। এই ছাত্রলীগেরই তো ভূমিকা ছিল ৭১ এই ডেডিকেশনটাই দরকার। ৭১ এই ছাত্রলীগ মুজিব বাহিনী তৈরি করছে, কি সব নেতা তখন, এবার বলি দারুণ দারুণ সব, মানে ঠিক সেরকমই একটা পরিস্থিতি। যেটা শামীম ভাই বললেন, আমার পার্শ্ববর্তী একটা রাষ্ট্রে যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকে সেটা সবার কাম্য, এটাই শেষ কথা হোক। এটা একদম একটা, যদি বাংলাদেশ যেভাবে ৭২-এর সংবিধান তৈরি হয়েছিল, যে সংবিধানের উপর দাঁড়িয়ে শেখ হাসিনা আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের পরিচিতি, যে সংবিধান বা কাঠামোর মধ্যে থেকে ডক্টর ইউনূস আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন, এখন বলছে সেকেন্ড রিপাবলিক বা এই হবে সেই হবে, আরেকজন বলছে, এটা বাংলাদেশের মানুষ সত্যি কি মেনে নেবে? মুক্তিযুদ্ধ উত্তর প্রজন্ম, আমার কাছে কখনোই এটাকে কনভিন্সিং মনে হয়নি। আমার মনে হচ্ছে মুক্তিযুদ্ধ উত্তর প্রজন্ম এটা মেনে নেবে না। দেখা যাক কোন দিকে গড়ায় সময়, কোন দিকে নির্ধারণ করছে। ধন্যবাদ শক্তি মৈত্র আপনাকে, ধন্যবাদ জ্যোতি চ্যাটার্জি বিজেপি মুখপাত্র আপনাকে, শামীম
দরিয়া, যিনি ছাত্রলীগ নেতা। আপনাকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, প্রত্যেককেই এটা বলছি। এবং দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।